ইন্টারেস্টকে, সেটা আমরা ব্যালেন্স শিটেও দেখছি। সিমিলার জিনিসটা আমরা কিন্তু প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের ক্ষেত্রেও দেখবো। আচ্ছা, বাট তাহলে এটার যে প্যাটার্ন অফ অ্যাপ্লিকেশন সেইটা ব্যালেন্স শিট থেকে ডিফারেন্ট হবে। সেটা কিভাবে হবে সেটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। এই পার্টটুকু আমি এখন আর রিপিট করলাম না, এটা আমি গত ক্লাসে ওইটা আলোচনা করে দিছিলাম আপনাদের। আচ্ছা, কিভাবে ওয়ার্কিংসটা করবো সেটা আমরা পরে বলছি, আর তার আগে আমরা শুরু করছি ইন্টার গ্রুপ ট্রানজাকশন এবং আনরিয়ালাইজড প্রফিটের বিষয়টায়। আমাদের যে ইন্টার গ্রুপ ট্রানজাকশন থাকবে এটার ক্ষেত্রে আমাদের ব্যালেন্স শিটের প্রিন্সিপাল কি ছিল? হোয়াট আর দ্য প্রিন্সিপালস উই ফলোড? টেল মি। বাদ দিতে না ইলিমিনেট করতে হয়। বাদ দেওয়া একটা জিনিস, ইলিমিনেট কিন্তু ভিন্ন জিনিস। ইলিমিনেট স্যার। ইলিমিনেট মানে কি? হোয়াট ডাজ ইলিমিনেট মিন ফর? ইলিমিনেট স্যার হচ্ছে যে এই একজনের বই থেকে উঠাই দিতে হবে স্যার আমাকে, সাবসিডিয়ারি ইয়েতে রাখতে হবে স্যার আমার, মানে একটা কনসলিডেশনের যে আমার ইয়ে হবে, ব্যালেন্স শিট হবে, সেটাতে রাখতে হবে ফিগারটা। সাবসিডিয়ারি এবং প্যারেন্টের মধ্যে যে কোনো একটা নিতে হবে স্যার। আবার বলুন তো কথাটা, একটু আবল তাবল লাগলো। হ্যাঁ, মানে আমিও একটু ঠিকভাবে মনে হয় বুঝাইতে পারলাম না যে আমার স্যার, আমি যেটা কনসলিডেট করতেছি, সাপোজ অ্যাসেট অথবা একটা, আপনি আমি, পিএনএল নিয়ে কথা বলতেছেন, এখন অ্যাসেটের কোনো গল্প থাকবে না। জি স্যার, পিএনএল এ যেমন যে আমি ওভারহেড এক্সপেন্স আর ফাইন্যান্স কস্ট, তো কস্টের যদি আমার মানে দেখা যাচ্ছে যে প্যারেন্টস এর বইতেও আছে, আবার সাবসিডিয়ারি বইতেও তো লোন থাকতে পারে, সেক্ষেত্রে আমার ফাইন্যান্স কস্ট আসতে পারে। আচ্ছা, তা এখানে গল্পটা হচ্ছে একজনের জি স্যার। ফাইন্যান্স কস্ট, তাহলে আরেকজনের জন্য কি হবে? ইনকাম। ইনকাম স্যার, আর হ্যাঁ। এদের ক্ষেত্রে যেটা ছিল, কারোর জন্য যদি অ্যাসেট হয় তাহলে আরেকজনের জন্য কি ছিল? লাইবিলিটি। লাইবিলিটি। হ্যাঁ। সো সিমিলার এই জিনিসটা কিন্তু আমরা যেরকম ব্যালেন্স শিটে যখন দেখছি, লোন রিসিভেবল পেয়েবল, অ্যাকাউন্টস রিসিভেবল পেয়েবল, এগুলো আমরা কি করছি? ইলিমিনেট করছি। মিনিং দ্যাট আমার এখানে ব্যালেন্স শিটে যেরকম অ্যাসেটও কমতো, লাইবিলিটিও কমতো, এই জায়গাতেও আমার কি হবে? ইনকামও কমবে, এক্সপেন্সও কমবে। এক্সপেন্স ওকে, কম। এটাকে আমরা বলতেছি ইন্টার গ্রুপ ট্রানজাকশন। আমাদের মূল কাজ এটা ইলিমিনেট করা। সো এই ইলিমিনেশন পার্টে একটা জিনিস আমাদের মাস্ট করতে হবে, যেটা খুব বড় ফিগারে আসবে, সেটা হচ্ছে এই দুইটা কোম্পানির ভিতরে, মানে প্যারেন্ট এবং সাবসিডিয়ারির ভিতরে যেই বিক্রি হবে, তার মানে কারো জন্য বিক্রি হলে আরেকজনের জন্য সেটা কি? ক্রয়। ক্রয়। তার মানে একজনের কস্ট অফ গুডস সোল্ড, আরেকজনের জন্য রেভিনিউ। কারেক্ট? জি স্যার। সেটা কি হবে? ইলিমিনেট হয়ে যাবে। মানে কি, আমরা যদি ওই সেই সাইকেল এবং চাকার কোম্পানির এক্সাম্পলটা থেকে বুঝি, চাকার কোম্পানি যখন সাইকেল কোম্পানির কাছে বিক্রি করলো, সে বিক্রি করলে তার এটা কিসে আছে? রেভিনিউতে আছে। তাহলে জি স্যার। চাকার কোম্পানির আছে রেভিনিউতে, সাইকেল কোম্পানিতে সেটা কিসে আছে? এই চাকার খরচটা কষ্ট। তার কস্ট অফ গুডস সোল্ড আছে। তাইলে আমার রেভিনিউ থেকেও বাদ যাবে, আবার কস্ট অফ গুডস সোল্ড থেকেও বাদ যাবে। আচ্ছা, এই পার্টে এখন তাহলে আনরিয়েলাইজড প্রফিটটা কিভাবে জেনারেট হবে? আনরিয়েলাইজড প্রফিটটা সিমিলার ওয়েতে আমরা যখন ব্যালেন্স শিট দেখছিলাম, আমরা যেরকম দুইটা জিনিস থেকে আনরিয়েলাইজড প্রফিট এক্সপ্লানেশন শিখেছিলাম। একটা দেখেছিলাম আমরা ইনভেন্টরি থেকে, আর একটা দেখছিলাম কোথা থেকে বলেন তো? ক্যাশ থেকে স্যার। তাই আনরিয়েলাইজড প্রফিট ক্যাশ থেকে? না না, ওই ব্যালেন্স শিটের কথা বলছিলেন স্যার। জি। আর একটা কিসে থেকে দেখছিলাম? ফিক্সড অ্যাসেট থেকে। আপনি মনে করে দেখেন, ফিক্সড অ্যাসেট থেকে দেখছিলেন না? যেটাকে আমরা পার্ক বলতেছি। একটু বাড়াই দিই। মনে আছে আপনাদের? হ্যালো, আপনারা কি ফিক্সড অ্যাসেটের পার্পের কথা মনে আছে না ভুলে গেছেন?
মনে আছে স্যার। আচ্ছা, তো সিমিলার ট্রিটমেন্টটা কিন্তু আমরা এখানেও কিন্তু এখন দেখব। আচ্ছা, মাথায় রাখতে হবে আমরা যখন ব্যালেন্স শিটে পারপেট ট্রিটমেন্ট দেখছিলাম, আমার কি সাউন্ড শুনতে সমস্যা হচ্ছে আপনাদের? হ্যালো? না স্যার। ক্লিয়ার স্যার। আচ্ছা, আমরা যখন পারপেট ট্রিটমেন্টটা দেখছিলাম, মনে করে দেখেন আমরা ইনভেন্টরির ক্ষেত্রে কি দেখছিলাম, যে সেলিং কোম্পানির যে বিক্রি করলো তার রিটেন আর্নিংস থেকে আমরা বাদ দিচ্ছিলাম, আবার ইনভেন্টরি থেকে বাদ দিছিলাম, মনে আছে? জি স্যার। এইখানে কিন্তু পার্পের ক্ষেত্রে এক জায়গায় যোগ এক জায়গায় বিয়োগ বা দুই জায়গা থেকে বিয়োগ ব্যাপারটা কিন্তু এরকম হবে না। এইখানে যেটা হবে, যে অবিকৃত পণ্যটা থাকবে সেইটার জন্য যে প্রফিটের টাকাটা হবে সেইটা আমাদের যে বিক্রি করলো, যেমন সাইকেল চাকার ক্ষেত্রে কে বিক্রি করছিল? চাকা। তাহলে সেই পার্পের টাকাটা চাকার কোম্পানির কস্ট অফ গুড সোল্ড এর সাথে আমরা যোগ করে দিব। যোগ করে দিলে কি হবে? কস্ট অফ গুড সোল্ড বেড়ে যাবে না কমে যাবে? হয়ে যাবে স্যার। রেভিনিউ থেকে বাদ দিলে সে প্রফিটের টাকাটা মাইনাস হয়ে যাচ্ছে না? জি। হ্যাঁ। তো এইখানে কিন্তু পিএনএল এসে কিন্তু আপনি দুই তরফা ট্রিটমেন্টের রিফ্লেকশনস পাবেন না, যেটা আপনি ব্যালেন্স শিটে পাইছেন। কেন পাবেন না? আমি বাদে এখানে 41 জন আছে, একটু ঠান্ডা মাথায় বলেন কেন পিএনএল এ একটা ট্রিটমেন্ট করলো, দুইটা ট্রিটমেন্ট কেন করলো? হ্যাঁ, আপনি একটু আগে বলবেন স্যার একটু আগে তো ইন্টার গ্রুপ ট্রানজেকশনের ক্ষেত্রে দেখলাম রেভিনিউ থেকেও বাদ, কস্ট অফ গুডস সোল্ড থেকেও বাদ, অ্যাডজাস্টমেন্ট আকারে বললো। তাহলে এই পারফেক্টটা শুধু একটা ট্রিটমেন্ট কেন করলো? কারণ এইটার অপোজিট ইম্প্যাক্টটা প্রফিট ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আলটিমেটলি পিএনএল এর আরেকটা হিট রিটার্ন আর্নিংস এ পড়ে যাচ্ছে। বুঝাইতে পারছি না? বুঝাইতে পারেন? একটু বুঝতে কষ্ট হবে আমি জানি। ফর দ্য টাইম বিং ধরে রাখেন, আই উইল এক্সপ্লেন ইট। আচ্ছা, আমি ইন্টারগ্রুপ ট্রেডিং কতদিন কথা বলছি এটা নিয়ে আমি কথা বলবো না। দেখেন তো এটা কি মাত্র বললাম কিনা স্টেপ 1 2 এর বিষয়টা? জি স্যার। বুঝতে সমস্যা হচ্ছে? না, এটাতে সমস্যা হচ্ছে না। এই আনরিয়ালাইজ প্রফিটের 1 2 3 স্টেপটা একটু পড়েন তো দ্রুত। আমি যে কথাগুলো বললাম বুঝতে সমস্যা হয় কিনা? স্যার 3 নম্বরটা একটু বুঝিয়ে দেন স্যার একবার। ওকে, আমরা যদি আলটিমেটলি বিক্রি করি একটা পণ্য থার্ড পার্টির কাছে, সেটা কি ফুললি রিয়েলাইজড হয় না রিয়েলাইজড হয় না? হ্যালো? থার্ড পার্টির কাছে বিক্রি করলে তো রিয়েলাইজ হবে স্যার। কিন্তু যখন প্যারেন্ট বা সাবসিডিয়ারি নিজেদের মধ্যে বেচা বিক্রি করে, যতক্ষণ পর্যন্ত সেটা এটা কনজিউম করে না, কনজিউম করে নাকি সেটা আবার সে পুনরায় পুনঃ বিক্রি করে? না, পুনরায় বিক্রি করে।
যতক্ষণ পুনর্বিক্রি না হচ্ছে, প্যারেন্ট এবং সাবসিডিয়ারি নিজেদের ভিতরে যে লাভটা করলো সেটা কি রিয়েলাইজড হলো না আনরিয়েলাইজড হলো? এটা আনরিয়েলাইজড। তো সেই জিনিসটাই কিন্তু আমার অ্যাডজাস্ট করার প্রয়োজন হয়। কিন্তু যেটা প্যারেন্ট সাবসিডিয়ারির কাছে বিক্রি করে দিল, সাবসিডিয়ারি বা থার্ড পার্টির কাছে বিক্রি করে দিল, সেটা কি অ্যাডজাস্ট করার প্রয়োজন আছে? এই না, কারণে কিন্তু বলছে, দেখেন, এনি প্রফিট আর্নড অন গুডস দ্যাট হ্যাভ বিন সোল্ড অন টু এ থার্ড পার্টি ইজ রিয়েলাইজড, সো নো অ্যাডজাস্টমেন্ট ইজ রিকোয়ার্ড। আপনি কি এটাই জানতে চাইছেন না? হ্যালো, স্যার। এখন কি ক্লিয়ার? জি, এটা ক্লিয়ার স্যার। এই যে তার উপরে স্যার স্টেপ 3 নাম্বারটা স্যার জার্নালটা যে দিছে। স্টেপ 3, ওকে। আমার ব্যালেন্স শিটে যখন আমরা পারফেক্ট ট্রিটমেন্ট করেছিলাম, আমরা কি করতাম? ইনভেন্টরি থেকে বাদ দিতাম আর রিটার্ন আর্নিং থেকে বাদ দিতাম না? জি সো রিটার্ন আর্নিং থেকে বাদ দিতেন যেটা, সেইটা রিটার্ন আর্নিং তো আলটিমেটলি কি যায়? একটা বছরের প্রফিটের টাকাটা রিটার্ন আর্নিংসে যায় না? জি স্যার। সো ওই রিটার্ন আর্নিংসটা কিন্তু, তার মানে কি, রিটার্ন আর্নিংস থেকে বাদ দেওয়া মানে কি? রিটার্ন আর্নিংস ডেবিট হওয়া, হুম। রাইট? রিটার্ন আর্নিংস এর ব্যালেন্স কি, ডেবিট না ক্রেডিট? ক্রেডিট স্যার। প্যারেন্টস ব্যালেন্স মানে রিটার্ন আর্নিংস এর যে ফিগার থাকে, হ্যাঁ হ্যাঁ, ক্রেডিট। তাহলে রিটার্ন আর্নিংস কমে যাওয়া মানে ডেবিট। এখানে দেখেন, আপনার কস্ট অফ গুডস সোল্ডটা বাড়িয়ে দিলে কি হয়? কস্ট অফ গুডস সোল্ড এর ব্যালেন্স কি, ডেবিট না ক্রেডিট? ডেবিট খরচ ডেবিট স্যার, ডেবিট। ডেবিট। আমার যখন আনরিয়েলাইজ প্রফিটটা কস্ট অফ গুডস সোল্ড এর সাথে যোগ করে দিলাম, তাতে কি প্রতিষ্ঠানের প্রফিট বেড়ে গেল না কমে গেল? কমে যাবে, কারণ আমি রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে দিব। ধরেন আমার একটা জিনিস বিক্রি করে পাইছি হচ্ছে 10 টাকা, যার জন্য খরচ হচ্ছে 60 টাকা। এখন আমি যদি পার 1 টাকা সিওজি এর সাথে যোগ করে দিই, তাইলে আমার প্রফিট এখন কত থাকে? 3 টাকা থাকে না 2 টাকা থাকে? টাকা যোগ করে ওটা কমে যাবে স্যার, 1 টাকা কমে যাবে আরো। তার মানে 2 টাকা থাকে। জি। এক্সাম্পল এক্সেল দিয়ে দেখাই। আচ্ছা, আজান হচ্ছে, আমাদেরকে 1-2 মিনিট ওয়েট করবো? জি স্যার। হ্যালো। জি স্যার। হ্যাঁ স্যার। তাও স্যার আমি আপনাকে ডাক দেবো না একটু পরে, এই 5-7 মিনিট।
ওকে, আমরা শুরু করতে পারি। দেখেন তো এক্সেলটা বুঝছেন কিনা। হ্যালো হ্যালো, আর ইউ ব্যাক? জি স্যার, আসছি। দেখতে পান? জি, দেখতে দেখতে পাচ্ছি স্যার। পাচ্ছি স্যার। বুঝতে পারেন? কনসেপ্টটা কি ক্লিয়ার? জি স্যার, গ্রস প্রফিট স্যার কমতেছে একটা ইয়েতে পার অ্যাড করলে আর কি। বারবার আমি কিসের সাথে অ্যাড করলাম? স্যার সিওজিএস এর সাথে নাকি স্যার? ইয়েস, এটা কিন্তু সিওজিএস এর সাথে অ্যাড হয়ে গেল। ঠিক আছে? হ্যালো, জি স্যার। কি বুঝলেন বললেন না কিন্তু। মানে স্যার আমার সিওজিএস বেড়ে যাচ্ছে আর কি। রাইট, এইবার নিলাম তো স্টেপ 3 এর সাথে। স্যার ইনভেন্টরি কমে গিয়ে সিএসজিএস বেড়ে গেল এখানে। আচ্ছা, এবার আমরা আগাইতে পারি। কথা বলবো না। আচ্ছা, নন কারেন্ট অ্যাসেট ট্রান্সফারের বিষয়টা আপনাদেরকে আমি একটা ওয়ার্কিং এর মাধ্যমে দেখাইছিলাম। লেট মি চেক whether I have kept it. এক মিনিট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
স্যার আমি না একটু দেরি করে ফেলেছি, যদি টপিকসটা বলতেন আচ্ছা, আমরা কাইন্ডলি। কনসলিডেটেড প্রফিট এন্ড লস স্টেটমেন্ট নিয়ে কথা বলতেছি, এবং আমরা ফিক্সড অ্যাসেটের যে পার্পের পোর্শনটা সেটা পিএনএল ইম্প্যাক্টটা শিখি। থ্যাংক ইউ স্যার। পরে কি পরে আমরা যে ফিক্সড অ্যাসেটের পার্টটা, আপনাদের ফিক্সড অ্যাসেটের পার পোর্শনটা পড়ানোর জন্য আপনাদেরকে আমি একটা ম্যাথমেটিক্যাল অঙ্ক করাইছিলাম না? ইয়েস, মনে আছে এটা? হ্যালো, জি করিয়েছিলেন এম আই স্যার। অডিবল? জি স্যার করিয়েছিলেন স্যার। এটা মনে আছে আপনাদের? এই ফাইলটা আপনাদেরকে দিয়েও দিছিলাম। দেখেন তো এই অঙ্কটা মনে পড়ে কিনা। মনে পড়ে? প্যারেন্ট একটা 20,000 টাকাতে অ্যাসেট কিনছিল 5 বছরের ইউজফুল লাইফ, 4,000 টাকা পার মান্থ, 2 ইয়ারের পরে সেটা 8,000 টাকা ছিল, সেটা 12,000 টাকা তাহলে রিমেনিং থাকে ডাব্লিউটিভি। সেই অবস্থায় 15,000 টাকায় বিক্রি করছে, মনে আছে আপনাদের? 3,000 টাকা প্রফিট হয়েছে, ডেপ্রিসিয়েশন আন্ডার চার্জ শুরু হয়েছে, মনে আছে আপনাদের? এটা পাইছিলাম। হ্যালো, হ্যাঁ করাইছিলেন স্যার। তো আমরা সেখানে কি দেখছিলাম? আমরা প্রথম বছরের পার্পের ইম্প্যাক্ট কত ছিল? 3,000, আর আন্ডার ডেপ্রিসিয়েশন মিলে 1,000, টোটালে 4,000। কিন্তু পরের বছরগুলোতে কত থাকে? শুধু 1,000 থাকে না? হ্যাঁ, হ্যালো, পরের বছরগুলোতে কমে যাচ্ছিল স্যার। শুধু ওই বছরে ডেপ্রিসিয়েশনের ইম্প্যাক্ট আসতেছিল। লাভ কি প্রতি বছর হয়েছে? মানে বিক্রিজনিত লাভ কি প্রতি বছর হয়েছে? না। না আমরা প্রফিট এন্ড লসটা কয় বছরের জন্য করি? 1 বছরের জন্য নাকি মোর দেন 1 ইয়ারের জন্য? 1 বছর ওটা স্যার। স্যার 1 কিন্তু বছর। কিন্তু 1 বছর। ফিনান্সিয়াল ব্যালেন্স শিটটা যখন করতেছিলাম সেইটা কি কাভারিং প্রিভিয়াস পিরিয়ড নাকি শুধু ওই বছর? স্যার কভারিং স্যার প্রিভিয়াস পিরিয়ডস। কাভারিং প্রিভিয়াস পিরিয়ড সব। ইউএস। এই জায়গাটাতেই আমাদের, এটা যখন আমরা করতে যাব, এটার আমরা প্রবলেমটা আমরা ক্লাসে দেখায় রাখছিলাম। আমাদেরকে প্রথম আগে যেটা করতে হবে নন কারেন্ট অ্যাসেট ট্রান্সফারের ক্ষেত্রে, ট্রিটমেন্ট কিন্তু সেম, মাথায় রাখতে হবে শুধু এই বছরের ইম্প্যাক্টটা আমরা আনবো। স্যার একটু আসবেন। হ্যালো, এখানে আপনারা এই 4টা বুলেট একটু পড়েন, দেখেন এই 4টার এই কথাগুলো বলা হয়েছিল কিনা। দেখতে পাচ্ছেন স্ক্রিন? হ্যালো, জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ দেখেন, পড়ে বলেন, কারণ আপনারা নাহলে আর পড়বেন না। এই 4টা ইম্প্যাক্ট একটু পড়েন।
পড়া শেষ হলে বলেন। স্যার পড়েছি স্যার। কি বুঝলেন? এখানে স্যার 1 নম্বরে বললো প্রফিট এন্ড লস ইলিমিনেট করতে হবে, ট্রান্সফারের সময় যদি কোনো প্রফিট বা লস হয় সেটা ইলিমিনেট করতে বলছে। আবার 2 নম্বরে বললো যে সেলারের মানে যদি সাবসিডিয়ারি সেলার হয় সেক্ষেত্রে ইলিমিনেট করতে বলছে। এই জিনিসটা স্যার বুঝলাম না। আবার বলেন। প্রথমে 1 নম্বরে তো বললো স্যার প্রফিট বা লস যদি হয় সেটা আমরা ইলিমিনেট করব। কারেক্ট, ধৈর্য রাখেন। এই যে দেখেন তো, আমার 12,000 টাকার অ্যাসেট 15,000 টাকায় বিক্রি হয়েছে, 3,000 টাকা লাভ হয়েছে, এলিমিনেট করবো। জি আমার প্রতি বছর ডেপ্রিসিয়েশন হওয়ার কত কত ছিল 4,000। যদি বিক্রি না হইতো? এখন কত করে হচ্ছে? 3,000। এখন তো হবে স্যার তাহলে 1,000 টাকা। ডেপ্রিসিয়েশন বেশি বিক্রির চার্জ পর হচ্ছে না কম চার্জ হচ্ছে? কম হ্যালো, কম চার্জ হচ্ছে স্যার। তাহলে তার মানে 1,000 টাকা এক্সপেন্স কম চার্জ হওয়া মানে 1,000 টাকা প্রফিট বেশি হওয়া, রাইট? হুম জি স্যার। প্রথম বছরে কত হইলো? 4,000। 4,000। পরের বছরে কি দাঁড়াইলো? পরের বছরে ডেপ্রিসিয়েশন চার্জ হওয়ার কথা ছিল কত? 4,000। 4,000। কিন্তু আপনি চার্জ করতেছেন কত? 1,000। 3,000 করে। ও আচ্ছা। আপনাকে জিনিসটা আর একটু পরিষ্কার মানে তো বুঝছেন ডেপ্রিসিয়েশন আর কি। হ্যাঁ, সেলারের যখন ছিল 20,000 তখন বায়ারের বইতে কিছু নাই, এটা হলো ইয়ার ওয়ান। ইয়ার টুতে কি দাঁড়াইলো? 16,000। তখন কি বিক্রি হয়েছিল? হয় নাই। না তাহলে সেলার তখন ডেপ্রিসিয়েশন কত ছিল? 4,000। 4,000। 4,000। এই অবস্থায় ইয়ার থ্রিতে আইসা
দেখেন এখানে কত হইলো, 12,000। 12,000 টাকাটা বায়ারের কাছে বিক্রি করলো, বায়ারের বইতে কত হইলো, 15 না কত জানি। 15,000 বিক্রি করলো। এবার depreciation কত হওয়ার কথা ছিল, এখানে কত হইলো, এটা হওয়ার কথা কত, এখানে স্যার আপনার কথা বুঝতে পারতেছি না স্যার, স্পষ্ট আসতেছে না, ভেঙে ভেঙে আসতেছে। তো লিখতেছি, কথা তো বলি না। মানে স্ক্রিন দেখা যায়, দেখেন তো এটা বুঝেন কিনা। হ্যালো, ভাইয়া কথা বলেন, যে কথা বুঝছেন না বুঝেন নাই। এটা ছিল ব্যালেন্স শিট পার্সপেক্টিভের, মনে আছে আপনাদের, বুঝাইছিলাম যে ক্লাসে। ভাই ভুলে গেলে তার হবে না। হ্যালো, আমার কথা কি এখন শুনতে পান? জি স্যার, শুনতে পাচ্ছি। আমরা কি বলছিলাম, বায়ার এবং সেলারের যে বইয়ের বুকের পার্থক্য, সেটাকে আমরা পার বলছি না? তো প্রথম বছরে পার কত ছিল, 3,000। 3000। চতুর্থ বছরের পার কত, চতুর্থ 4,000। বছরে 4,000। কিভাবে 4,000 আসলো, এই 3,000 আর এইটার পার্থক্য 1,000, মনে আছে? সো পার যখন আমরা দেখাবো, এই বছরের পার্থক্য কত, এই 3,000 আর এই 1,000, বুঝতে পারতেছেন? এই 4,000, এই যে দেখেন এই 4,000 হইলো কিভাবে, এই 3,000 আর এই 1,000, দেখতে পান? জি স্যার। এই 5,000 হইলো কিভাবে, এই 4,000 আর 1,000। ওকে, 1,000। কিন্তু তার মানে এখানে খেয়াল করে দেখেন, এরপরে যে কিন্তু পার হয়ে গেল কত, 5,000 আর 6,000। এই পার পরবর্তী থেকে থাকবে না ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। কিভাবে, ষষ্ঠ বছরে এসে 3,000 নেগেটিভ, সপ্তম বছরে এসে 3,000 নেগেটিভ। এটা তো সরাইতেছি না, এটার উপরে উঠাই। কি হলো, জিরো হয় নিচে, দেখতে পান না, পান না? হ্যালো, কি বুঝলাম, ও মা আবার লাল কালার দাগ দেখে আমার এখানে, এটা কি বুঝতে পারছেন? সো আমার এটা আগেও পড়াইছি ভাই, এই কথা বারবার বলবো না এখন। না বুঝলে এখনই বলেন, আর না বলেন যে বুঝছি বুঝছি। শাহাদাত ফয়সাল সাহেব দাগায়েন না প্লিজ। স্যার জিরোর কথা বলতেছেন, এটা কোথায়, কোন জিরো? এই সপ্তম বছরে আইসা, ও আচ্ছা, তো আবার এইভাবে করে দেখাইতে হবে, তো পুরো পরিষ্কার করে না দেখাইলে হবে না।
বুঝছেন? এটা হলো ব্যালেন্স শিট পার্সপেক্টিভে পার্পের গল্প। মানে এটা কিসের জন্য? এটা হলো ব্যালেন্স শিটে প্রথম বছরে পার 4,000, তারপরে 5, তারপরে 6, তারপরে বাকি থাকবে 3, আর পরে 0। কিন্তু পিএনএল পার্সপেক্টিভে কি দেখবো? পিএনএল পার্সপেক্টিভে দেখবো প্রথম বছরে হইলো 3 আর 1 মিলে 4 হয়েছে, পঞ্চম বছরে পিএনএল এ হয়েছে 1, এখানে 1, আর বাকি 2 বছরগুলোতে 3,000 এবং 3,000। এটাও কিন্তু পার। এটা হলো পিএনএল এর পার, এটা হচ্ছে ব্যালেন্স শিটের পার। এইবার উমা সাদত সাহেব তো পুরা একেবারে আমার এক্সেল তো লাল কালিতে লাল লাল করে ফেলতেছে। স্যার আপনি এটা ডিলিট করে দিতে পারবেন? কেমনে ডিলিট করে বাবা? স্যার এই যে আপনি স্যার আমাকে কো হোস্ট করে দেন, আমি ডিলিট করে দিচ্ছি স্যার। কি অবস্থা! ড্রয়িং করতেছে কে স্যার এটা? তো এতটুকু সেন্স নাই এটার। উনি মনে হয় ফোন পকেটে রেখে ঘুরতেছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এইবার এই পোর্শনটা একটু পড়েন। শাহাদাত ফয়সাল সাহেব, আপনি শুনতে পাচ্ছেন? দিস ইজ ইরিটেটিং। স্যার উনি মনে হয় ফোনে পকেটে ফোন রেখে ওনাকে আপাতত রিমুভ করে দিই, ওনার কন্টিনিউয়াসলি আসতেই আছে স্যার। রিমুভ রিমুভ জাস্ট নাহলে মুভ তো হিম আউট ফ্রম দ্য ক্লাস। Eliminate the profit. পড়ছেন? 4টা পয়েন্ট তাড়াতাড়ি ভাই, একটু দ্রুত পড়েন। রোজার দিন আর ক্লাস বেশিক্ষণ তো নাই, কারণ আমাদের চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার ইচ্ছা। জি স্যার। আপনাদের এই এক ক্লাসের কনসেপ্ট কি ওয়ার্কেবল হয়? আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে রোজার ভিতরে আসলে রোজা রেখে এটা খুব ডিফিকাল্ট। শুক্রবার দিন আপনাদের ক্লাস হয় না? হয় স্যার। শুক্রবারে হলে স্যার ভালো হয় স্যার, মানে এই শুক্র হয় স্যার। শনিবার আমি পারবো না, আমার এখন আগে কেসের ক্লাস চলতেছে। আচ্ছা, এইটা আপনারা আরো ভালো বুঝবেন এই ম্যাথমেটিক্যাল পোর্শনটা যখন দেখবেন। দেখতে পাচ্ছেন? হ্যালো, এটা জি আমি স্যার। এখন আপনাদের জি উপর স্যার। ছেড়ে দিই। এই পোর্শনটাই কিন্তু আমি আপনাদের এই এক্সেল ফাইলে করে দিলাম, ঠিক আছে? এবার আসেন ওয়ার্কিংসটা নিয়ে, যে জায়গা থেকে আমাদের আজকে এখন শুরু করার কথা। দেখেন তো ওয়ার্কিংসটা বুঝেন কিনা। রিভিনিউ, আচ্ছা। আমাকে একটা মিনিট একটু অ্যালাউ করুন।
দেখা হয়েছে? হ্যালো, আপনাদের দেখা হইলে এবার আমি এক্সপ্লেন করব। হ্যালো, দেখা স্যার হয়েছে এখানে স্যার। পার কোশ্চেন মানে কি মিন করছে স্যার এটা? বুঝেন আবার বলুন। স্যার এই যে কস্ট অফ সেলস এর মধ্যে এক্সপেন্সের মধ্যে পার কোশ্চেন পার লেখা কিন্তু হয়েছে স্যার। অ্যাড হয়েছে ভাই, এই জিনিসটাই কিন্তু আমি এক্সেলে এখানে কিন্তু করে দেখাইছি, জি স্যার। দেখছেন? এই সেম জিনিসটাই দেখছেন, পারপাজে সিওজিএস এর সাথে যোগ হয়েছে, কিন্তু অর কেন? কারণ আমরা জানি প্যারেন্ট জি তো স্যার। সাবসিডিয়ারি কাছে বিক্রি করতে পারে, আবার সাবসিডিয়ারি প্যারেন্টের কাছে কি করতে পারে? বিক্রি করতে পারে। আচ্ছা, এইটা অ্যাডজাস্টমেন্টের ঘরে কেন? অ্যাডজাস্টমেন্টের ঘরে কি? ওই যে মনে আছে বলছিলাম সারা বছরে সাইকেল কোম্পানি চাকার কাছে যা বিক্রি করবে, চাকার কোম্পানি সাইকেলের কাছে যা বিক্রি করবে, সবই কিন্তু মাইনাস হবে। তার মানে সাইকেল এবং চাকা দুইজনের যোগফল বিক্রির থেকে নিজেদের ভিতরে যা বিক্রি হয়েছে সারা বছরে যত অ্যামাউন্টের, পুরোটাই কিন্তু বাদ যাবে। বুঝাইতে পারছি বিষয়টা? হ্যালো, জি এবং স্যার। অ্যাডজাস্টমেন্টের যোগফল কিন্তু জিরো, প্লাস মাইনাস হয়ে জিরো। আর পারফেক্ট যোগফল কি জিরো হয়েছে? না। তা গুডউইল ইম্পেয়ারমেন্ট আসলো কেন? আচ্ছা তাহলে দুইজনের জায়গায় আসলো কেন গুডউইল ইম্পেয়ারমেন্ট? হিসাবে কার হওয়ার কথা? প্যারেন্টস এর হওয়ার কথা স্যার। এখানে কেন আসছে? সাবসিডিয়ারি ঘরেও কেন আসলো? কেন আমরা আসলো স্যার? এই তো দেখেন, আমরা যখন গুডউইল পড়ছিলাম, আমরা গুডউইলের দুই ভাবে হিসাব করছিলাম। একটা হলো প্রপোর্শনেট বেসিস, যেখানে আমরা সাবসিডিয়ারির গুডউইলকে কিন্তু আসলে কনসিডারেশনে নেই নাই বা নেবো না, আমরা এটা করি না। কিন্তু ফেয়ার ভ্যালু বেসিসে যদি আসে, আমরা যখন শুরুর দিকে চ্যাপ্টার গুলো পড়াইছিলাম মনে আছে কিনা, আমি বলছিলাম যে আপনার কোম্পানিতে যদি সাকিব আল হাসানের 10% শেয়ার থাকে, সে বিক্রি করে দেওয়া দিন আপনার থেকে বেশি দামে শেয়ার প্রাইস বিক্রি করতে পারবে না, পারবে না? পারবে। এখনকার বাস্তবতায় সেটা হয়তো কম দামে বেচতে হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু সেলিব্রিটি ব্যক্তি যদি বিক্রি করে, তাহলে তার শেয়ারের গুডউইল কিন্তু বেশি থাকবে, তাই না? সো জি স্যার। গুডউইল যে শুধুমাত্র প্যারেন্টের থেকে হবে এই কনসেপ্টটা আইএফআরএস বিশ্বাস করে না। আইএফআরএস বিশ্বাস করে প্যারেন্ট এবং সাবসিডিয়ারি দুজন থেকে হইতে পারে, বাট বাস্তবে কি আমরা কনসোলিডেশন বানাই কার জন্য? প্যারেন্টের জন্য। সো সাবসিডিয়ারি গুডউইলকে আমরা কখনোই আনি না। কিন্তু যদি আনতে চান সেটা যে ভুল হবে ব্যাপারটা ঠিক তা না। আমরা যখন গুডউইলের ক্যালকুলেশন দেখছিলাম, আমরা দুই ভাবেই কিন্তু দেখছি। একটা হচ্ছিল প্রপোর্শনেট বেসিস, একটা ফেয়ার ভ্যালু বেসিস। কিভাবে? আমরা কনসিডারেশন ট্রান্সফার প্লাস কি করি, এই নন কন্ট্রোলিং ইন্টারেস্টেডটা প্রপোর্শনেট বেসিসে নিয়ে আসার কারণে গুডউইল শুধু প্যারেন্টেরই আসতো। বাট আমরা যদি সেটা প্রপোর্শনেট বেসিসে নাই না, রিয়েল ফেয়ার ভ্যালু অফ সাবসিডিয়ারি নেট অ্যাসেটের আনতাম, তাহলে কি গুডউইল দুইজনের দুইটা পোর্শন আসতো না? প্যারেন্টের একটা পোর্শন আর এনসিআই এর একটা পোর্শন আসতো কিনা? ইয়েস অর নো? হ্যালো, এগুলো আপনারা সব মনে হচ্ছে বাতাস থেকে পড়তেছেন, এগুলো আলাপ করছি না করি নাই বলেন তো? না ঠিক দেখাবো আছে স্যার। চ্যাপ্টারটা নিয়ে যায়। আচ্ছা, নর্মাল সেন্সে গুডউইল শুধুমাত্র প্যারেন্টেরই পাবে, আর আপনাদের যেহেতু পরীক্ষার পার্সপেক্টিভে ক্যাশ দিতে চাইলে কিন্তু সে এনসি যেটা সাবসিডিয়ারি এনসিআই এর পোর্শনের গুডউইলও কিন্তু দেখাইতে পারে। সো সেই গুডউইলের যদি ইম্পেয়ারমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে সাবসিডিয়ারি ঘরে বসবে। এর বাইরে কিন্তু দেখেন কনসলিডেটেড প্রফিট এন্ড লসে আর কোনো নতুন ট্রিটমেন্ট নাই। এখন আপনি বলবেন স্যার পরীক্ষা হলে তো পিএনএল এ অনেক কঠিন কঠিন জিনিস দেখি, দিস অল আর রেকটিফিকেশন এন্ট্রিস। অথবা বলবে পিএনএল এর ইন্ডিভিজুয়ালের এই যে ফিনান্সিয়ালসটা দেওয়া আছে, আপনি যখন কনসলিডেশন করবেন আপনার আসলে করার কথা কতটুকু? এই অ্যাডজাস্টমেন্ট আর এই বাকি পোর্শনটুকু, এই পোর্শনটুকু কিন্তু আপনার রেডিমেড পাওয়ার কথা। ইয়েস অর নো? হ্যালো, জি স্যার। হ্যাঁ। সেখান থেকে আপনার তাহলে বাদ দেওয়ার কথা কি? এই অ্যাডজাস্টমেন্টটা, এই পার্কটা, গুডউইলের ইম্পায়ারমেন্টটা। ইভেন ইন্টার কোম্পানি ট্রানজাকশন, যেমন আপনার এখানে একটা জিনিস দেখায় নাই, যদি বলতো একজনের ইন্টারেস্ট ইনকাম আরেকজনের ইন্টারেস্ট এক্সপেন্স, সেটা কোন ঘরে বসবে? সেটাও অ্যাডজাস্টমেন্টের ঘরেই কিন্তু বসতো। মানে একজনের নন অপারেটিং ফাইন্যান্সিয়াল ইনকাম
আরেকজনের ফাইন্যান্সিয়াল এক্সপেন্স। ইনকাম, এটা আলটিমেটলি জিরো হয়ে যাবে। ইয়েস, সেটা কোন ঘরে বসবে? অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টের সকল যোগফল কি হবে? শূন্য। 0 হবে। এইবার আমরা প্রফিট অ্যালোকেট করবো কিভাবে? আমরা আগে বের করব টোটাল কনসোলিডেটেড প্রফিট কত, কিন্তু তার আগে দেখবো সাবসিডিয়ারির প্রফিট কত আছে। নন কন্ট্রোলিং ইন্টারেস্টের লোক প্রফিট ভাগ পাবে কোনটা? কনসোলিডেটেড ভাগ পাবে না সাবসিডিয়ারি পোর্শনের ভাগ পাবে? সেটাই পাবে। ইয়েস। সো তাইলে আমরা যখন প্রফিট অ্যালোকেটটা করব সেক্ষেত্রে আমরা এই যে দেখেন সাবসিডিয়ারি প্রফিটটা আর এনসিআই এর পোর্শন দিয়ে বাইর করে নিব, আর বাকিটাকে বলে দিব অ্যাট্রিবিউটেবল টু প্যারেন্ট। ওমা, এত বড় হয়ে যাচ্ছে কেন? ম্যাগনিফাই হয়ে গেছে স্যার। বুঝতে পারছি। আর একটু ওকে, এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানের একটা অঙ্ক দেখবেন। যদি আমরা অ্যাকুইজিশন মধ্যবর্তী পর্যায়ে করি তখন আমাদের কাজ কি? তখন আমাদের কাজ হচ্ছে এই যে সাবসিডিয়ারি পোর্শনটা আসছে সেটাকে স্ট্রেইট হাফ ওয়েতে, সরি প্রপোর্শনেট বেসিসে নিয়ে আসে। মিডল অফ দ্য ইয়ার হলে সেটা নিব হাফ, যদি অক্টোবরে হয় তাহলে 3/4। কনসোলিডেশন হবে প্যারেন্টের ফুল, সাবসিডিয়ারি 3/4। এই কথাটাই এখানে বলছে। আচ্ছা, কিভাবে অ্যাপোর্শন করবেন সেটা যেভাবে ব্যালেন্স শিটে শিখাইছি সেম জিনিসটা এখানে অ্যাপ্লিকেবল। আদার অ্যাডজাস্টমেন্টসে এবার আসে হচ্ছে ডিভিডেন্ড। ডিভিডেন্ড জিনিসটা কিরকম? কেন ডিভিডেন্ড আসলো? ব্যালেন্স শিটে কি আমরা ডিভিডেন্ড পাইছিলাম? হ্যালো, না, ব্যালেন্স শিটে ডিভিডেন্ড পাইনি। এখানে কেন পাইলাম? তো পিএনএল এর অ্যামাউন্ট এই জন্য। আচ্ছা, ডিভিডেন্ড প্রফিট ডিভিডেন্ড দেওয়া লাগবে তো স্যার। কেন প্যারেন্ট ডিভিডেন্ড দেয় না? হ্যালো, দিতে পারে। আচ্ছা, ডিভিডেন্ড যে প্যারেন্ট দেয় দেয়, dividend। ডিভিডেন্ড দিলে কি পিএনএল এ আসে নাকি স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি আর ব্যালেন্স শিটে আসে? চেঞ্জেসে আসে স্যার। বুঝলি না? ওই ইকুইটিতে যায় স্যার, ইকুইটি এন্ড চেঞ্জেসে আসে। তাহলে এই ডিভিডেন্ডের কথা এখানে আসলো কেন? আসছে কারণ যদি সাবসিডিয়ারি ডিভিডেন্ড দেয়, এটাই লাস্ট টপিক আজকের, এরপরে আমরা ক্লাস ক্লোজ করবো কারণ ইফতারের ব্রেকের আগে এটা আমাদের লাস্ট টপিক আজকে। মন দিয়ে শুনতে হবে কিন্তু। আমাদের ডিভিডেন্ডটা স্ট্যান্ড করে কি? আমাদের যে রিটেন আর্নিংস থাকে বা যে বছরের যে আয় হয় তার একটা পোর্শন আমি কাকে দিয়ে দিই? শেয়ার হোল্ডারকে দিয়ে দিই। তো দিতে গেলে সেটাকে প্রফিট এন্ড লস থেকে হয় না ব্যালেন্স শিটে হয়? কথা বলবেন। স্যার আপনার কথা বুঝি নাই স্যার। আমরা যে ডিভিডেন্ড পে করি, পে করলে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিটা কি? ব্যালেন্স শিটের একটা এক্সটেন্ডেড পোর্শন না? ইকুইটি পোর্শনটার একটা অ্যালোকেশন। আমরা কি করি? রিটার্ন আর্নিংস থেকে মাইনাস করি, রাইট? আর জি স্যার। জি ক্যাশ স্যার। ডিভিডেন্ড দিলে ক্যাশ থেকে বের হয়ে যায়। যদি আমরা বোনাস শেয়ার দিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে ইকুইটি ক্যাপিটাল বেড়ে যায়, ঠিক না? বাট তাইলে আপনার ঠিক প্রশ্ন স্যার। হচ্ছে ডিভিডেন্ড জি দিলে স্যার। এটা ট্রিটমেন্ট আমাদের কনসোলিডেটেড পিএনএল আসলো কেন? আসার কারণ হচ্ছে প্যারেন্ট ডিভিডেন্ড দিলে কনসোলিডেশনের কোনো হিট নাই, বাট সাবসিডিয়ারি যদি ডিভিডেন্ড দেয় সেটা প্যারেন্ট কি তার ইনকাম হিসেবে, ইনভেস্টমেন্ট ইনকাম হিসেবে আনে না? ইয়েস অর নো? ইয়েস স্যার। ইয়েস। আচ্ছা, যে ইনকামটা আনলো, দেখেন কনসোলিডেশনের সময় আয় হওয়া মাত্র কনসোলিডেশনে কি করতেছেন আপনি? তার পুরোটা আয় প্রপোর্শনেট বেসিসে এনসিআই কে দিয়ে দিচ্ছেন, আপনি নিয়ে নিচ্ছেন। এবার ডিভিডেন্ড আবার যখন ডিক্লেয়ার করবে প্যারেন্ট কি সেটা ইনকাম হিসেবে আনতে পারে? পারে না। তাহলে সেই ক্ষেত্রে সাবসিডিয়ারি যে ডিভিডেন্ডটা ডিক্লেয়ার করলো
প্যারেন্ট যে ইনকাম হিসেবে রেকর্ড করলো, ইনকামটাকে আমার কি করতে হবে? এলিমিনেট এলিমিনেট করতে হবে স্যার। করতে হবে। আচ্ছা, তাহলে এলিমিনেট করলেন, পিএনএল থেকে শুধু বাদ গেল। তাহলে বলবেন স্যার এটা তো দুই তরফা মিললো না। মিলবে। মিলবে কিভাবে? আপনি যখন আবার স্টেটমেন্ট অফ চেঞ্জেস এন্ড ইকুইটি করবেন, সেইখানে আপনার রিটার্ন আর্নিংস এ যেটা বাদ দিছিলেন সেটা আবার যোগ করে দিবেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে। ডিভিডেন্ড প্যারেন্ট পাইতে পারে না, এনসিএল লোকের পাইতে কি বাধা আছে? বাধা নাই। কেন? এনসিএল লোক যখন ডিভিডেন্ড পায় তাহলে তার কি হয়? এটার কারণে ইকুইভ্যালেন্ট এনসিআই বাড়ে না কমে? কমে যায়। বাড়বে স্যার। এই ডিভিডেন্ড যদি এনসিআই লোক পায় তাহলে কি এনসিআর ভ্যালু বেড়ে যাবে না কমে যাবে? কমে যাবে বাড়বে স্যার। স্যার। হ্যাঁ, একজন কয় বাড়বে, একজন ডিভিডেন্ড কয় পাইলে তো বাড়বে স্যার। কমে যাবে স্যার। ভাই কেউ কি তারা মাগনা টাকা দিছে না তার নিজের টাকা থেকে নিজে এসে ক্যাশ করে নিছে? কেউ তো তাকে মাগনা টাকা দেয় নাই ভাই। তার অর্জিত আয় এখন কি হয়েছে? এনক্যাশড হয়েছে। মানে আপনাকে আমি এটা সোজা বুঝাই। আপনারা ব্যাংকে এফডিআর রাখেন, ধরেন আপনার জি ইসলামিক পার্সপেক্টিভ থেকে না, ব্যক্তিগতভাবে আমরা রাখি। তা আমার 5 লাখ টাকা থাকে, ধরেন 5 লাখ টাকাটা এফডিআর করছি 3 বছরের জন্য। তো 1 বছর শেষে আমার 5 লাখ টাকার এগেনস্টে ধরেন 50,000 টাকা ইন্টারেস্ট অ্যাক্রু হইলো। সে কি আমার দিয়ে দিছে? না। তাহলে আমার কি হয়? ব্যালেন্সটা বাড়ে। তার মানে আমি যদি 1 বছর পরে ভেঙে ফেলি, আমার ব্যালেন্স কত এখন? 5 লাখ না 5.5 লাখ? 5.5 লাখ। আচ্ছা, তাইলে ধরেন দ্বিতীয় বছর শেষে আমার ব্যালেন্স আরো 60,000 টাকা বাড়ছে, তাহলে আমার এখন ব্যালেন্স কত? 6,10,000। তাহলে আমার আয় হয়েছে কত? 1,10,000। এখন তৃতীয় বছরে ধরেন আমার টোটাল ব্যালেন্স হয়েছে এখন 7 লাখ টাকা। সে যখন আমাকে 7 লাখ টাকা দিয়ে দেয়, আমার তখন ইনভেস্টমেন্ট কমছে কত? 5 লাখ। আর এই যে 2 বছরে আপনি আয় হিসেবে রেকর্ড করছেন না 1,10,000, সেটা এখন রিয়েলাইজড হয়ে যাচ্ছে না? আপনার কিন্তু 7 লাখ টাকা রিয়েলাইজড হয়ে যাচ্ছে। তার মানে ক্যাশ বাড়ছে 7 লাখ, ইনভেস্টমেন্ট করতেছে 5 লাখ, একই সাথে রিটার্ন আর্নিংস কি কমে গেছে না ভাই? বুঝলে বলেন। রিটার্ন আর্নিংস কমছে যে স্যার। ইয়েস। তো সেম জিনিসটা তো ভাই এনসিআর ক্ষেত্রেও। আমার যখন কনসোলিডেটেড করছি, আমি এনসিআই এর প্রফিটের টাকাটা তার এনসিআর ব্যালেন্স হিসেবে দেখাই দিছি না? এখন সে আয় হওয়া মাত্র তার ব্যালেন্স হিসেবে নিয়ে গেছে, তাহলে কি নিজের নিজের ডিভিডেন্ড দেওয়ার কোনো সুযোগ থাকে? থাকে না। তাহলে প্যারেন্ট দেখাবে সে ডিভিডেন্ড নেয় নাই, আর এনসিআই কে দেখাবে সে ডিভিডেন্ড নিয়ে যাওয়া, মানে তার কোম্পানিতে তার কি হইলো? স্টেকটা কমে গেল। এই কথাটাই এখানকার বুলেট গুলো একটু পড়েন, দেখেন আপনি বুঝছেন কিনা। না বুঝলে আমাকে বলেন। এটা আমি স্টেটমেন্ট অফ চেঞ্জেস এন্ড ইকুইটি যখন দেখাবো তখন অঙ্কের মাধ্যমে এটা আমি করে দেখাবো। দেখতে পাচ্ছেন? দেখতেছেন কি আপনারা? জি স্যার। জি স্যার। স্যার, দেখতেছি।
স্যার শেষের পয়েন্টটা একটু বুঝে দিবেন স্যার। কোনটা ভাইয়া? লিভিং দ্য আনক্যান্সেলড অ্যামাউন্ট স্যার। হ্যাঁ, of subsidiaries dividends to be shown as dividend paid to the non-controlling interest in the consolidation changes in equity. এইটা একটু দেখাই আপনাদেরকে এখান থেকে। ভেরি গুড পয়েন্ট। এটা যখন চেঞ্জেস ইন ইকুইটি পড়াবো তখন এটা আরো বেটার ক্লিয়ার হবে। জাস্ট যদি আপনাদেরকে ছবিটা কোথায়, জাস্ট ফরম্যাটটা কই। Yes. দেখতে পাচ্ছেন এই যে ডিভিডেন্ড পেইড আপনার এই বছরে ছিল কত? প্রথমে 10,000, এই বছরের আয় কত? 13,000। দেখতে পাচ্ছেন ডিভিডেন্ড পেইড 6,000। সেই কি তার ডিভিডেন্ড টাকা নিতে পারলো না? পারলো না? পারলো। আপনি বলতে পারেন স্যার এই রিটার্ন অন থেকেও তো 20,000 মাইনাস হয়েছে, এই ডিভিডেন্ডটা কোন ডিভিডেন্ড? যেটা প্যারেন্ট তার শেয়ার হোল্ডারকে দিচ্ছে, কিন্তু সাবসিডিয়ারি তার ডিভিডেন্ড ডিক্লেয়ার করার কারণে প্যারেন্টের যে অর্জিত আয় হয়েছে এটা কি সে যোগ দিতে পারছে? পারে নাই। কারণ কি? আর আয় এই যে 1,78,000 দেখতে পাচ্ছেন, এটা কি প্যারেন্টের শুধু নিজের আয় নাকি প্লাস সাবসিডিয়ারি থেকে যে আয় ছিল সেটাও যোগ হয়ে গেছে? হ্যালো, একসাথে স্যার, যোগ স্যার, Yes. সাবসিডিয়ারি সহ। যদি সেইটা হয়ে থাকে তাহলে কি আবার ডিভিডেন্ড ইনকাম হিসেবে তার ইনকাম যোগ করতে পারে? হ্যালো, না স্যার, তাহলে না আবার যদি ডিভিডেন্ড ইনকাম রেকর্ড করে ডবল না হবে স্যার, না? বেশি হয়ে যাবে না? বেশি হবে স্যার। না, রাখে। কারণ সে তার আয় নিচ্ছে 13,000 আর তার থেকে ডিভিডেন্ড অ্যাডজাস্ট হয়ে গেছে কত? হ্যালো, 6,000। 6,000। Yes. এবার এই কথাটাই এখান থেকে একটু মিলান। দেখেন তো পরিষ্কার না পরিষ্কার না? বুঝছেন না বুঝেন নাই ভাই? যিনি প্রশ্ন করলেন না বুঝলে বলেন। স্যার আনক্যান্সেল ওয়ার্ড ইউজটা করলো কেন স্যার? এটা আনক্যান্সেল। আনক্যান্সেল মানে প্যারেন্টের পোর্শনটাকে আমরা রাখছি না, ক্যান্সেল করে দিছি। হ্যালো স্যার হ্যাঁ বলেন। প্যারেন্টের পোর্শনটা আমরা ক্যান্সেল করে দিছি না? প্যারেন্টেরটা ক্যান্সেল করছি। ইয়েস। তাহলে সাবসিডিয়ারিটা আমরা কি সেটাকে যেটা এনসিআর পোর্শন যেটা সেটাকে ক্যান্সেল না আনক্যান্সেল? আনক্যান্সেল। সেটা আনক্যান্সেল স্যার। হ্যাঁ, তো ওই পোর্শনটা আমরা কি করছি? অ্যাডজাস্ট করে দিলাম, নন কন্ট্রোলিং ইন্টারেস্ট থেকে মাইনাস করে দিছি না? এটাই কিন্তু আমি এখানে জি স্যার। দেখাচ্ছি, সেম কথাটাই এখানে আমি দেখাচ্ছি। আচ্ছা, বুঝতে এই যে পারছি। দেখতে পাচ্ছেন এই 6,000 মাইনাস হয়েছে। হুম। ওকে, আচ্ছা। পিএনএল পার্টে কারো কোনো কোশ্চেন আছে, ওকে স্যার। কনফিউশন আছে? Any query, any comments from anybody? Hello? ওয়াকিল সাহেব আছেন না গাড়িতে যাচ্ছেন এখনো? স্যার আছি। কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা, আমি একটু কথা বলি ভাই। তাহলে আপনাদের নেক্সট প্ল্যান কি? আমি এই সপ্তাহে আপনাদের সাথে, আজকে তো বুধবার, নেক্সট সপ্তাহে আমি কোনো ক্লাসের সম্ভাবনা দেখতে পাচ্ছি না, আনলেস শুক্র শনিবার। আবার শুক্র শনিবার আমি জানি না কেসের বাস্তবতা কি। বাট আপনাদের আমি এখন পর্যন্ত যতটুকু দেখলাম আমার ক্লাস হয়েছে 17টা,
যদিও 17টা বলছি, বাট আসলে আলটিমেটলি 8.5 দিনের সিটিং হয়েছে। সেক্ষেত্রে আমরা এখন পর্যন্ত খুব ভালো প্রোগ্রেস করতে পারি নাই। সো সেই ক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ প্ল্যান কি হওয়া উচিত? স্যার আমাদের অডিট অ্যান্ড অ্যাসুরেন্স আর হচ্ছে লতে অনেক ক্লাস বাকি স্যার, মানে এটা তো যাওয়া আমাদের এফএআর কিছু কাভার হয়েছে ওখানে, একেবারে অনেক ভাই, বেশি আমি অন্য কারোটা দেখি না, এটা আমার একটা স্যার। এর খারাপ জন্য গুণ। এফএআর এর ক্লাস পাওয়ার সম্ভাবনা খুব কম স্যার। না, আমার দরকার নাই ভাই, আপনাদের না দরকার হলে আমার নিজেরও দরকার নাই। বাস আমি শুধু যেটা বলতেছি, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, এখানে আপনারা অডিট এবং লয়ের কাজ আগান, চেষ্টা করেন ঈদের পরে আমার শুক্রবার দিন একটা লং সেশন ক্লাস ফিজিক্যালি অ্যারেঞ্জ করেন। ওকে, ঠিক আমি আছে স্যার। আলিম ভাইকেও বলে রাখছি। সেক্ষেত্রে ধরেন আমরা শুক্রবার দিন দুপুর 3টায় শুরু করলাম, রাত্র 9টা-10টা পর্যন্ত আমরা কথা বলে এক নাগারে শুরু করে আগাই দিলাম। ইজ দ্যাট এ গুড প্ল্যান অর নো? জি স্যার। যেমন আমি কেসের ক্ষেত্রে কিন্তু এইভাবে করে শেষ করি। সো মাথায় রাখেন, যাতে ঈদের পর পর আপনাদের পরীক্ষা বোধহয় 27 তারিখে, তাই না? জি স্যার। So আবার শেষের দিকে এসে ভাই নিজে পড়বেন না ক্লাস করবেন? সো দ্যাটস আ ডাইলেমা, লেটস নট গেট ইনটু দ্যাট ডাইলেমা। থিঙ্ক অ্যাবাউট ইট, দ্য উইক অফ 4 থেকে 10-এর যে উইকের যে শুক্র শনিবারটা থাকে, থিঙ্ক অ্যাবাউট দ্যাট। ওকে, ঠিক আছে স্যার। ওকে। সো ইন দ্যাট কেস, ইফ এভরিথিং ওকে, আচ্ছা নেক্সট ক্লাসের জন্য আপনারা অবশ্যই আপনি স্যার ঈদের আগে আপনি চেঞ্জেস। ক্লাস নিচ্ছেন না আমাদের? সরি, ঈদের আগে আপনি আর ক্লাস নেবেন না আমাদের? অনেস্টলি স্পিকিং আমার ইচ্ছা নাই, যদি এরকম 2 ঘন্টার জন্য আসি, সরি 2 ঘন্টা, 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য আসি, আমি নেক্সট ক্লাসে তাহলে স্টেটমেন্ট অফ চেঞ্জেস এর এগুলো পড়াবো। কিন্তু আমি আসলে এই 1.5 ঘন্টার ক্লাস নিয়ে মানসিকভাবে হ্যাপি না। কারণ হচ্ছে এই অফিস থেকে দৌড়ে দৌড়াইতে আইসা এইটুক শুধু কথা বলার জন্য, এবং পুরাটা শেষ করতে না পারে। আমি জানি আপনারা সবাই রোজা আছেন, প্রত্যেকেরই দেখা যাচ্ছে যে আসলে ব্রেনও কাজ করতেছে না। এই অবস্থায় অ্যাকাউন্টিং এর এই কঠিন কঠিন ভারী ভারী ডিসকাশন ইজ নট ওয়েলকাম, দ্যাট হোয়াট আই আন্ডারস্ট্যান্ড, আনলেস এটা যদি শুক্রবার দিন হয় বা শনিবার দিন হয়। আর ওয়ার্কিং ডেতে কনসলিডেশনের ডিসকাশন, ইটস টাফ টু ডাইজেস্ট। এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি জানি না আপনাদের অভিমত কি। তো সেদিক থেকে আমি বলবো, যদি হয় ঠিক আছে, বাট বড় পোর্শনটার জন্য মাথায় রাখেন যে আমরা ঈদের পরে যাতে আমরা একটা শুক্রবার দিন ফিজিক্যাল ক্লাস অ্যারেঞ্জ করতে পারি। ঠিক আছে ইজ স্যার, দিস ওয়েল অবশ্যই। নোটেড? জি স্যার। বাট এগেন আপনারা দেখেন এটা আপনাদের আবার পারপাসের সাথে যায় কিনা। যদি এরকম মনে হয় যে না, ইটস নট রিকোয়ার্ড, ইটস নট, ইন দ্যাট ওকে, ইন দ্যাট কেস আই এম ফাইন। কারণ আমার আবার তখন আবার কেসের আবার ওই মক টেস্টের ব্যাপার স্যাপার থাকে। বাট এনিওয়েজ, আই উইল ট্রাই টু অ্যাকোমোডেট ইন মাই ওন ওয়ে। স্যার আপনি কি ঠিক আছে, 18 ব্যাচের ক্লাস নিচ্ছেন? 18 ব্যাচ মানে? আরেকটা ব্যাচ তো স্যার শুরু হয়ে গেছে। জি না ভাই, আমি এমনি এতেই ভাই ধরেন আমি যথেষ্ট দৌড়ের উপরে আছি, আমার পক্ষে এর বেশি আর সম্ভব নয়। ওয়াকিল ইয়েস, আমার ভাই, ওখানে নাম দিয়ে ফেলেছিল ওরা, কিন্তু আমি অত্যন্ত কৃতজ্ঞতার সহিত সেটাকে ডিনাই করিয়েছি। কেন বলুন তো? স্যার আপনার ক্ষেত্রে হয়তো পসিবল হচ্ছে না আর। বুঝি না, একটু বলেন ওয়াকিল সাহেব কি বলছিলেন? আপনার ক্ষেত্রে হয়তো সম্ভব হচ্ছে না স্যার, এর জন্য। না, কারণ আমার এই এরকম পর পর 2টা ব্যাচ রানিং অবস্থায়, আমি তো ভাই প্রফেশনাল টিচার না ভাই, আমার তো ভাই চাকরি বাকরি আছে। আমার 3টা ব্যাচ, 3টা সেশন, এমনি কেস স্টাডি একটা সেশন, আপনাদের সাথে এই একটা সেশন, এরপর আবার নতুন করে সেশন। ওরে বাবা রে বাবা, ইট উইল বি টু মাচ। এতেই ধরেন যথেষ্ট আছে, একটু আগে শেষ করি। কারণ আপনাদেরটাতে এবার দেখা গেছে আরেকজন পার্টনার নাই, আরেকজন পার্টনার থাকলে এতক্ষণে হয়তো বা আমি একটু বেশ আরামসে বের হইতে পারতাম, আপনাদের সাথে অলমোস্ট শেষের দিকে চলে আসতাম। কারণ দেখা যেত যে শুরুর দিকে যে ক্লাসগুলো শুরুর চ্যাপ্টারের জন্য নষ্ট করছি, এটা আমার কনসেন্ট্রেশন শেষের দিকে নিয়ে আসতো। বাট এনিওয়েজ, লেটস হোপ ফর দ্য বেস্ট। ওকে, জি স্যার। স্যার একটা স্যার প্রশ্ন ছিল। বলেন বলেন বলেন। স্যার যখন আমরা ওই যে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো দেখতেছি প্লাস সাজেস্টেড অ্যান্সার গুলো দেখতেছি স্যার, তো ওখানে স্যার দেখতেছি যে কিছু প্রশ্নে আপনার যখন সাজেস্টেড অ্যান্সারে আইএএস বা আইএফআরএস এর উল্লেখ আছে আর কি বিভিন্ন জায়গায়, যেখানে হয়তো প্রশ্নে সরাসরি চাই নাই যে আইএফআরএস উল্লেখ করে অ্যান্সার ভাই ভাই দাও। ভাই ভাই ভাই, ওইটা পরীক্ষার হলের জন্য ম্যান্ডেটরি না, আমি বুঝতে পারছি আপনি যেটা বলতেছেন। দেখেন, হ্যাঁ হ্যাঁ। সাজেস্টেড অ্যান্সার যিনি বানায়, কিছু অংশ দেখবেন রিভিউ করার সময় শেষে আবার আমি শুনেছি আমার নাম অনেকে জোরে দিছে ভাই। বাবারে, জি স্যার। ওটা হচ্ছে বেস্ট।
আর পরীক্ষার হলের জন্য হচ্ছে পারফেক্ট। আপনি বেস্টে যাবেন না পারফেক্টে যাবেন, দ্যাটস ইউর চয়েস। ফর এক্সাম্পল, একটা বেস্ট জুতা দেখতে পিঙ্ক কালার, কিন্তু আপনার স্কিন কালারের সাথে পিঙ্ক যদি না যায়, আপনি কোন কালার পরবেন? ব্লু অথবা হোয়াইট, রাইট? Yes, sir. তাহলে আপনি Yes, কি sir. বেস্টটা পড়তে পারছেন? না স্যার। তাহলে আপনি কোনটার জন্য নামবেন? পারফেকশনের জন্য নামবেন। তো Yes, sir. পরীক্ষার এক্সাম্পলের পার্সপেক্টিভ থেকে পারফেক্ট কোনটা? আপনার 3 ঘন্টার টাইম, আরে ভাই পুরোটা প্রশ্ন পুরোটা শেষই তো করতে মানুষের জান বেড়ে যাচ্ছে। এবার সেক্ষেত্রে আপনি আইএসআইএফআরএস এর নাম্বার মনে রেখা, হ্যাঁ তবে এটা ঠিক, যদি আপনি অ্যান্সার করার সময় রেলিভেন্ট আইএসআইএফআরএস এর নাম বা নাম্বার মনে রাখতে পারেন, সেটা রেফার করতে পারেন। কিন্তু সেখানে আবার স্পেসিফিক প্যারাগ্রাফের রেফারেন্স ক্লজ করা, দ্যাট উইল বি টু মাচ। এখন ভালোর তো শেষ নাই, দেখেন কোন ভালোর পিছনে যাবেন। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওসমান, আই বিলিভ আমি আপনার কথার উত্তর দিতে পারছি। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি। Any other question from anybody? If not, No, sir. let's close for today and looking forward to see you guys in the coming weeks. Thank you. ইনশাল্লাহ। Bye bye. ঠিক আছে, ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। Waalaikumsalam.